তৃণমূলে এসেছি, বিজেপিকে আসার প্রশ্ন নেই। বিজেপিকে রুখবো বলেই তো আজকে আমাকে বেইমান শাস্তে হয়েছে। আবার বিজেপিতে যাব এটা তো ভাবা কল্পনীয়, ভাবাই যায় না। যারা বলছে তারা তো কোনো তো একটা কিছু লাগবে, একটা তো ক্লু কিছু বলতে হবে প্রার্থীর বিরুদ্ধে। এটা কোনো ভিত্তিহীন কথা। এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোথাবাড়ি 52 বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন। প্রথমে এনবিটিভিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আদাব, সালাম, নমস্কার। আমরা একটা কথা এই এলাকায় এসে শুনছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক শ্রেণীর মানুষ বলছে বাংলা নিজের মেয়েকে চাই, মোথাবাড়ির মানুষ বলছে মোথাবাড়ির মানুষ নিজের মেয়েকে চাই। এই শব্দটা কতটা ভালো লাগার? অ্যাকচুয়ালি ওরা আমাকে ভালোবাসে, সবসময় কাছে পায়। আমি চেষ্টা করি তাদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি। তারা আমাকে খুব ঘরের মতো করে এখানে ভালোবাসে। ভোটটা না দিলেও কিন্তু কেউ বিরুদ্ধে বলবে আমার বিরুদ্ধে, সেই মানসিকতা ওদেরও নেই, আর আমিও সেভাবেই তাদের কাছে সারা জীবন বিরাজ করেছি। ফলে এটা যে বলছে ওটা এটা অন্যায় কিছু বলছে না। আমিও মিশেছি তাদের সঙ্গে সেভাবে, ওরাও আমার সঙ্গে সেভাবেই মেশে। ফলে এটা তো স্বাভাবিক একটা কথা যে মোথাবাড়ির মেয়েকেই চাই তারা। কিন্তু একটা কথা উঠছে বিরোধীদের পক্ষ থেকে, একসময় আপনি জাতীয় কংগ্রেসে ছিলেন, জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছেন, বলছে তৃণমূলে জিতে আবার বিজেপিতে যাবে, কী বলবেন? এটা তো হাস্যকর ব্যাপার, সেটা সবাই জানে যে কেন আজকে তৃণমূলে আমি আসলাম। যদি কোনো লোভ নিয়ে আসতাম তাহলে অনেক কিছু পোস্ট নিয়েই আমি ঢুকতাম। উইদাউট কন্ডিশনেই আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। আমার দুটোই ডিমান্ড ছিল, যে মোথাবাড়িতে একটা কলেজ আর সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রুখার, এই দুটোই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। আজকে তৃণমূলে এসেছি, বিজেপিকে আসার প্রশ্ন নেই। বিজেপিকে রুখবো বলেই তো আজকে আমাকে বেইমান শাস্তে হয়েছে। আবার বিজেপিতে যাব এটা তো ভাবা কল্পনীয়, ভাবাই যায় না। যারা বলছে তারা তো কোনো তো একটা কিছু লাগবে, একটা তো ক্লু কিছু বলতে হবে প্রার্থীর বিরুদ্ধে। এটা কোনো ভিত্তিহীন কথা। আমরা দেখেছি বরাবরই মোথাবাড়ি কংগ্রেসের অধীনে ছিল, যেখানে বামফ্রন্ট সরকার ছিল তখনও কংগ্রেসের আমলে, যেখানে তৃণমূল সরকার তখনও কংগ্রেস এখানে জিতে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মোথাবাড়ি কি আপনি যে তৃণমূলে চলে গেছেন কংগ্রেসের বিধায়ক হবে, ভোটারদেরকেও কি তৃণমূলে নিয়ে আসতে পেরেছেন? দেখুন, 10টা বছর এখানে কংগ্রেসটা কি, কংগ্রেসটা তো আমিই ধরে রেখেছিলাম। আর ভোটারদের আনা এর ব্যাপারে আমি বলবো না যে কি কেবলমাত্র আমার কৃতিত্ব, এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির কৃতিত্ব। কারণ মমতা ব্যানার্জি যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন, যেভাবে উন্নয়ন করেছেন এবং মানুষকে উনি বোঝাতে সক্ষম হয়েছেন যে না, আমি 10 কোটি মানুষের পাশে মমতা, এটা মমতা ব্যানার্জি কিন্তু বোঝাতে সক্ষম হয়েছেন। ফলে আজকে যে র্যাপিড চেঞ্জ মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন এই মোথাবাড়ির মাটিতে, যেটা কোনো দিন ভাবা যায়নি যে এই মোথাবাড়ির মাটি হয়তো তৃণমূলের আমরা এমএলএ পাবো বা আর কিছু পাবো, সেটা হয়তো বিগত দিনে ভাবতে পাইনি এখানকার মানুষ। সেই মানুষগুলোই আজকে বলছে যে না, আর কংগ্রেস নয়, আর সিপিএম নয়, আর অন্য কোনো দল নয়, এবার আমরা মমতাকেই চাই। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে একদিকে কংগ্রেস, অন্যদিকে আইএসএফ, আরেকদিকে বিজেপি, আর সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনি, এই চতুর্মুখী লড়াই কঠিন হবে না সহজ হবে? আমি তো মনে করি না যে আমার কেউ প্রতিদ্বন্দ্বিতা আছে, কোনো কঠিন লড়াই নয়। কারণ আমরা সেকুলারিজম নিয়ে লড়ছি। একদিকে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক সুরে নিয়ে বিভাজনের রাজনীতি করছে, ঠিক তেমনি সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এদের তো আমি এখন পর্যন্ত কিছু বুঝতেই পারলাম না যে আদৌ এরা কি জোট না ঘোট, কিছুই বুঝলাম না। কখনো বলছে যে দক্ষিণে তারা সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট, আবার বলছে যে উত্তরে নেই। আবার এখানেও দেখছি যে আইএসএফের গাড়িতেও দেখছি যে সিপিএমের আবার স্টিকার, আবার কংগ্রেসের গাড়িতেও দেখছি যে সিপিএমের স্টিকার। আদৌ ব্যাপারটা কি? আমার তো অনুভব এখনও পর্যন্ত বোধগম্য হলো না যে ব্যাপারটা কি। সিপিএম, কংগ্রেস, যারা ন্যাশনাল পার্টি, যারা চিরদিন সেকুলারিজমে বিশ্বাসী ছিলেন, সেই সিপিএম, কংগ্রেস আজ আইএসএফ, সে এখানে একটা সিটও হোক আর না হোক, কিন্তু সার্বিক দিক থেকে তো আইএসএফের সঙ্গে জোট করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিছু কিছু জায়গাতে তাদের জোটটা ভেঙে গেছে, কিন্তু দক্ষিণের তো সমস্ত সিটেই তারা জোট করেছে। ফলে ওরাও তো বিজেপি যেমন একটা সাম্প্রদায়িক দল, আইএসএফ একটা যে কোনো ধর্মীয় একটা দল নিয়ে
সিপিএম এবং কংগ্রেস তাকে সমর্থন করছে। তো একমাত্র তো তৃণমূল কংগ্রেসই সেকুলার নিয়ে লড়ছে, যে সর্বধর্ম সমন্বয়ে লড়াইটা করছে। এবং যে সর্বধর্ম সমন্বয়ে লড়াইটা যে দলটা করছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে যে লড়াইটা করছে, সেটা একমাত্র বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস। ফলে এখানে আমার মনে হয় না যে লড়াই কোনো কঠিন আছে, কারণ আমরা সমস্ত ধরনের লোকের আশীর্বাদ পাবো, দোয়া পাবো, এটা আমার বিশ্বাস। মালদা গণিকান্ত চৌধুরী, তারপরে অধীর রঞ্জন চৌধুরীদের মাটি অনেকেই বলেন যে মালদা মুর্শিদাবাদ গণিকান্ত চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরীর মাটি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা প্রতিষ্ঠিত করতে পারবেন মতামত? এই জায়গাতে আমি ডেফার করছি আপনার কথা। মালদা কোনোদিনই অধীর রঞ্জন চৌধুরীর মাটি ছিল না, এটা গণিকান্ত চৌধুরীর মাটি। তো আমি পাশে আছে দেখুন, এক পাশে মমতা ব্যানার্জির, এক পাশে গণিকান্ত চৌধুরী। গণিকান্ত চৌধুরী আমাদের পথ দেখিয়েছেন, কংগ্রেস থেকে আজকে তৃণমূল কংগ্রেসে আজকে আমরা যোগদান করেছি। গণিকান্ত চৌধুরী সবসময় দেখেছিলেন বাংলাকে ভালো দেখতে চেয়েছিলেন, এবং বামফ্রন্টের সময় যে 34 বছরের পাষাণ দল ছিল, সেটাকে হটানোর জন্য গণিকান্ত চৌধুরী প্রথম বলেছিলেন যে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে সিপিএমকে। এবং যে সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন গণিকান্ত চৌধুরী, এবং তিনি নিজে পারেননি, তখন তিনি বলেছিলেন, মমতাকেই বলেছেন যে তুই পারবি এটা করতে। সে মমতা ব্যানার্জি আজকে সিপিএমকে বঙ্গোপসাগরে কংগ্রেস ছেড়ে দিয়ে যখন 96-এ যোগদান করলেন, নতুন পার্টি করলেন তৃণমূল কংগ্রেস, তখন সেই মমতা ব্যানার্জি কিন্তু সত্যিকারে বরকতদার আশা পূর্ণ করেছেন। ফলে বরকতদার প্রকৃত আশা মমতা ব্যানার্জি পূর্ণ করেছেন, এবং মমতা ব্যানার্জি যেহেতু বরকতদার আশা পূর্ণ করেছেন, ফলে আমরা মালদার মাটিতে আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বেই আমরা ওনার চোখ দিয়েই মালদাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কংগ্রেসে থাকাকালীন কংগ্রেসের আপনি বিধায়ক হয়েছিলেন, তো সেখানে কি মোথাবাড়ির জন্য কাজ করতে করতে সমস্যা হচ্ছিল? দেখুন, প্রচুর অসুবিধা, বিরোধী আসার, কারণ মালদার একটা স্ট্র্যাটেজি সবসময় বিরোধীতেই থাকতে পছন্দ করে। কিন্তু মানুষ এবার বুঝতে পেরেছে, মালদা এতদিন মানুষ বুঝতে পেরেছে যে না, সরকার পক্ষে থাকলে কী লাভ আছে। এবং মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছে, তাতে মানুষ ক্লিয়ার যে না, সরকার পক্ষে থাকলে আমরা অনেক উন্নয়ন পেতে পারি এবং কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আজকে দেখুন, রাজ্যকে শান্তিতে রাখার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য, এবং আপনার সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য, এনআরসি নিয়ে যেভাবে হুঙ্কার দিচ্ছে অমিত শাহ থেকে শুরু করে, সেই এনআরসি থেকে বাংলাকে রক্ষা করার জন্য, সর্বোপরি যেভাবে মমতা ব্যানার্জি মায়ের আঁচল দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন, সেটা নিয়ে আমাদের নেই যে আগামী দিনে মালদার মাটিতে অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠিত করে, এতদিন মমতা ব্যানার্জি বিগত ইলেকশন থেকে যদিও আমাদের ভোটের পার্সেন্টেজ দিনের পর দিন বেড়েছে, কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। মালদার মাটি আমাদের তৃণমূল কংগ্রেসকে কোনো আসন দিতে পারেনি। কিন্তু এবার আমরা অদ্ভুতভাবে সাড়া পাচ্ছি যে ফিরিয়ে দিয়েছিলেন এতদিন ধরে মমতা ব্যানার্জিকে, যে ফিরিয়ে দিয়েছিলেন, একটা শূন্য সিটও আমরা পাইনি। কিন্তু অদ্ভুতভাবে আবার আমরা র্যাপিড চেঞ্জ দেখছি, যে এখন বর্তমানে মালদার মাটি কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া কিছু বুঝছে না। তারা মমতা ব্যানার্জিকে একটি ভোট দেওয়ার জন্য খুবই অপেক্ষা করছে, যে মনে হচ্ছে যে কালকে ভোট আসলে কালকেই তারা ভোট দিবে। ফলে যে একটা ধারণা ছিল যে মালদাতে কংগ্রেস ছিল, তৃণমূল পায়নি, এবার একেবারে অপোজিট হবে। এবার তৃণমূল কংগ্রেসটা হবে, কংগ্রেসটা থাকবে না। আর সর্বোপরি আমি বলি যে মালদাতে বিশেষ করে আসল কংগ্রেস কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস। একেবারে আমরা শেষের দিকে এসেছি, শেষ প্রশ্ন আপনার কাছে করব। আপনি দুবারে কংগ্রেসের বিধায়ক ছিলেন, এবারে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবার দোরগোড়ায়, মোথাবাড়ির মানুষের জন্য কি করবেন? মোথাবাড়ির মানুষের প্রচুর কাজ হয়েছে, মানুষ যেভাবে প্রচুর কাজ পেয়েছে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে, মমতা ব্যানার্জির কাছ থেকে, কোনো অসুবিধা নয়। ভাতা টাতা থেকে শুরু করে সমস্ত প্রবলেম ছিল, সেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে শর্ট আউট হয়ে গেছে। চারিদিকে চকচকে রাস্তা, লাইটিং, সমস্ত কিছু হয়েছে। ইলেকট্রিক সাবস্টেশন হয়েছে, কালিয়াচকে আমাদের ইলেকট্রিক চুল্লি হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। শুধু দুটো জিনিস আমি মানুষের কাছে দায়বদ্ধ একজন বিধায়ক হিসেবে, এবং এটা আমার অন্তিম শেষ ইচ্ছা, যদি এই দুটো করে দিতে পারি তাহলে আমি নিজেকে মনে করব যে আমি বিধায়ক হিসেবে সার্থক। সেটা হচ্ছে মোথাবাড়িতে একটা কলেজ এবং আর্সেনিক মুক্ত পানীয় জল। তো কলেজটা সময়ের অপেক্ষা, কারণ করোনার জন্য আমরা এটাকে শুরু করতে পারিনি, সমস্ত প্রসেসিং হয়ে আছে। আশা করছি মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং আমরা এই সিটটাও জিতব। ফলে মোথাবাড়িতে আগামী দিনে কলেজ শুধু সময়ের অপেক্ষা। এবং আর্সেনিক মুক্ত পানীয় জল, প্রচুর সমস্যা এখানে, মানুষের একটাই সমস্যা আছে শুধু জলের জন্য। এবং এটার জন্য আপনারা দেখেছেন আমাদের নির্বাচনী ইশতেহারে স্বয়ং আমাদের সুপ্রিমো বলেছেন
যে আমরা যদি সরকার গঠন করি আগামী দিনে মানুষের প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। ফলে এই দুটো কাজ করতে পারলে আর মানুষের কোনো সেরকম চাওয়া পাওয়া, বিশেষ কিছু চাওয়া পাওয়া থাকবে না। সর্বশেষ একেবারেই মোথাবাড়ি মানুষের কাছে কি চাইবেন? আমি তো মোথাবাড়ির মানুষের কাছে শুধু দোয়া চাইছি, আশীর্বাদ চাইছি। যে দোয়া এবং আশীর্বাদ দিয়ে বিগত 10 বছর আমাকে বিধায়ক করে রেখেছিলেন, এবারও সেই দোয়া এবং আশীর্বাদ চাইছি যে দোয়া এবং আশীর্বাদ দিয়ে বাংলাকে আমরা সুন্দর বাংলা করে রাখতে পারবো। এবং যে বিজেপির যেভাবে বাংলাকে আজকে কটাক্ষ নয় জোর করে, এবং যেভাবে বাংলাকে নিয়ে আজকে বাংলার সংস্কৃতি, বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার ঐতিহ্য, বাংলার সম্প্রীতি আজকে নষ্ট করে দিতে চাইছে, সেই নষ্ট যারা করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে, এবং যে মমতা ব্যানার্জি আজকে বাংলাকে সবাইকে আঁচলের মধ্যে ঢেকে রেখেছে, সেই মমতা ব্যানার্জির পক্ষে সকলকেই অনুরোধ করব যে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করে মমতা ব্যানার্জির হাত শক্ত করুন। ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম 52 মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিনের সঙ্গে। তিনি বলছেন মালদা বরাবরই কিন্তু বিরোধী আসনে ছিলেন, কিন্তু এবারে তার উল্টোটা হবে, কারণ র্যাপিড চেঞ্জ এবং সেই চেঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়কে মালদার মানুষ চাইছেন এবং মোথাবাড়ির মানুষও চাইছেন, এবং তিনিও আশাবাদী যে তৃতীয়বারের মতো যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় তিনিও তৃতীয়বারের মতো বিধায়ক হবেন, কিন্তু এবার কংগ্রেসে নয়, তিনি এবার তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক হবেন এবং তিনি আশাবাদী বিপুল ভোটে জয়লাভ করবেন এবং মালদাতে তৃণমূল কংগ্রেসের আসন বার করবেন। ক্যামেরায় গোলাম হাবিবের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV মোথাবাড়ি।